স্বামী বিবেকানন্দ এবং তার বাণী নিয়ে যে আলোচনা আমরা গতদিন শুরু করেছিলাম, আজকে তার পরের অংশে যাওয়া যাক। তবে সেই অংশটা পাঠ করার আগে একটা গল্প দিয়ে শুরু করি আজ। সেরকম একটা কিছু গল্প নয়, আমার নিজের একেবারে চোখে দেখা একটা অভিজ্ঞতা, তারই স্মৃতি রোমন্থন। বছর তিনেক আগে একবার পুজোর সময়, পুজোর ছুটিতে আমি আর আমার এক বন্ধু, তার মেয়ে, আমরা সবাই মিলে গেলাম হিমাচলে। সেখানে শ্যামলাতাল বলে একটা খুব সুন্দর গ্রাম আছে পাহাড়ের কোলে। সেইখানে স্বামী বিরজানন্দ, স্বামীজির মানে স্বামী বিবেকানন্দের ডিরেক্ট ডিসাইপল, আমাদের রামকৃষ্ণ সংঘের একজন কিংবদন্তি সংঘাধ্যক্ষ, তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, বিবেকানন্দ আশ্রম। সেই আশ্রমে আমরা দিন কয়েক ছিলাম। প্রতিদিন যেরকম সন্ধেবেলা সন্ধ্যারতি হয়, ভজন হয়, সেসবে তো আমরা থাকতামই। তবে তার আগে একটা জিনিস খুব উৎসাহিত করতো আমাদের। বিকেল হলে ওই 4টে থেকে 5টা, সোয়া 5টা অবধি, তখন তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছে, পুজোর পরের সময়, পাহাড়ের আড়ালে সূর্য চলে গেলে অন্ধকার হয়ে আসে, তাই একটু আগে আগেই 4টে থেকে সোয়া 5টা অবধি, কি ম্যাক্সিমাম 5:30 অবধি, ওই যে মন্দির তার একতলায় একটা লাইব্রেরি ছিল, বা এখনো আছে। সেই লাইব্রেরিতে আমাদের ওই আশ্রমেরই একজন সন্ন্যাসী মহারাজ একটা ক্লাস নিতেন। ক্লাস বলতে ওরকম কিছু নয়, স্ক্রিপচার নিয়ে, আহ, স্বামীজির কথা নিয়ে, ঠাকুরের কথা নিয়ে, মায়ের কথা নিয়ে আলোচনা। আহ, তিনি কোনো একটা বিষয় নিয়ে হয়তো কিছু বললেন, আমরা আবার তাকে পাল্টা কিছু প্রশ্ন করলাম, এইভাবে আলোচনা এগোতো। তো আমার খুব মনে আছে, মহারাজ লাইব্রেরিতে যে চেয়ারটায় বসতেন, সামনে একটা টেবিল রাখা, মহারাজ চেয়ারে বসে আছেন এবং চেয়ারের পেছনে এরকম একটা দিকে আহ দেয়ালে একটু ওপর দিক করে স্বামীজির একটা ছবি টাঙানো। সেই ছবির তলায় একটা কথা লেখা। কথাটা হচ্ছে এই, যার সহজ বাংলা করলে দাঁড়ায়, আমি সেই দেবতার পূজা করি যাকে তোমরা ভুলবশত মানুষ বলে থাকো। এই কথাটা একেবারে এমন ভাবে মনে বিঁধে গেছিল, সেই থেকে ভুলতে পারি না ওই দৃশ্যটা। আমি সেই দেবতার পূজা করি যাকে তোমরা ভুলবশত মানুষ বলে থাকো। আজকে আমাদের যে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের সেই রচনা থেকে, সেটা শুরুই হচ্ছে এই প্রসঙ্গ দিয়ে। একটুখানি পড়ি, তারপর আবার আমরা কথাবার্তায় আসবো। মানুষই স্বামীজির কাছে ভগবান, মানুষের মধ্যেই তার শ্রেষ্ঠ প্রকাশ। ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম। এই যে ধর্মের ডেফিনেশন কিন্তু শুরু হয়ে গেল। ধর্ম বলতে আজকের দিনে এই যে বারবার আমরা একটা কথা বলি না, আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা প্রচলিত অর্থ, প্রচলিত অর্থে ধর্ম। এই এবার এই প্রচলিত অর্থ দীর্ঘদিন কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু প্রেজুডিস, কিছু অজ্ঞতা, সবকিছু মিলেমিশে এই প্রচলিত অর্থের সৃষ্টি। কিন্তু আমাদের ভারতের বেদান্ত দর্শন ধর্ম বিষয়টিকে আসলে যেভাবে দেখতে চায়, স্বামীজি নতুন ভাষায়, নতুন চেহারায় তাকে আমাদের কাছে রিডিফাইন করছেন। এবং এই কথাটা, ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম, এই কথাটা একটু আমাদের জানা থাকলেই আমরা বুঝতে পারবো এটা ইনফ্যাক্ট স্বামীজি এর ব্যাখ্যাকর্তা, কিন্তু এই চিন্তা আমাদের ভারতের বেদান্ত দর্শনের খুব মূল একটি কথা। এবং ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণ
একবার এই কথা বলেছিলেন, যেখান থেকে স্বামীজি এই শিব জ্ঞানে জীব সেবার ধারণা নিয়ে এসেছিলেন। ঠাকুর এক জায়গায় বলছেন যে বৈষ্ণবদের কথা বলতে গিয়ে বলছেন যে নামে রুচি ইত্যাদি ইত্যাদি করে জীবে দয়া বলেছেন, বলে নিজেই বলছেন যে জীবে দয়া, তুই শালা কীটাণু কীট, তুই দয়া করবি কিরে? জীবের সেবা বলে বলছেন শিব জ্ঞানে জীব সেবা। এই কথা তখন স্বামীজি উপস্থিত ছিলেন, মানে তখন নরেন্দ্রনাথ দত্ত উপস্থিত ছিলেন। নরেন্দ্রনাথ দত্ত বেরিয়ে এসে তার সঙ্গীদের বলছেন যে যদি ভগবান কখনো এমন সুযোগ দেন, আমি এই কথা সারা পৃথিবীকে জানিয়ে যাব, শিব জ্ঞানে জীব সেবা। এবং ভগবান সেই সুযোগ দিলেন। তিনি তার কাজের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্যে দিয়ে তো জানালেনই, এমনকি একটা কবিতা লিখলেন সখার প্রতি, যেখানে শেষই হচ্ছে এই কথা দিয়ে, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই কথা, ঈশ্বর বুদ্ধিতে মানুষের সেবাই তার কাছে ধর্ম। সেই কথা যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর সর্বত্র আছেন, মন্দিরেও আছেন, কিন্তু মন্দিরে যে বিগ্রহ আছেন তিনি অচল, তিনি নড়েন চড়েন না, কথা বলেন না। কিন্তু আর্ত মানুষ কথা বলে, দুঃখ জানায়, তার দুঃখ দূর করে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করে। মন্দিরের বিগ্রহ যেমন ঈশ্বরের বিগ্রহ, মানুষও তেমন ঈশ্বরের বিগ্রহ। কোথাও কোনো গ্যাপ নেই, কোনো ফাঁক নেই। ঈশ্বর অমুক জায়গায় আছেন তমুক জায়গায় নেই, ঈশ্বর ওই ধর্মে আছেন এই ধর্মে নেই, ঈশ্বর প্রস্তর মূর্তিতে আছেন মাটির মূর্তিতে আছেন, অথচ মানুষের মধ্যে নেই, তা তো হয় না। ঈশ্বর যদি সর্বভূতে উপস্থিত থাকেন তো তিনি সর্বভূতেই উপস্থিত আছেন। আমাদের পছন্দ মতো, আমাদের ইচ্ছে মতো ঈশ্বর যাওয়া আসা করবেন না। আবারও ঠাকুরের কথাই মনে পড়ে যায়, কথামৃতা এক জায়গায় ঠাকুর বলছেন যে মাটির প্রতিমায় পূজা হয় আর মানুষে পূজা হবে না। ঠিক সেই কথা স্বামীজির ভাবনায়, চিন্তায়, তার দর্শনে, তার বাণীতে প্রতিধ্বনিত হচ্ছে। পার্থক্য এই যে একজন অবাক, অবাক মানে যার মুখ থেকে কথা ফোটে না, প্রস্তর মূর্তি, বিগ্রহ ঈশ্বরের বা মাটির মূর্তি, সে অবাক, সে নির্বাক হয়ে তোমার সামনে দণ্ডায়মান বা উপবিষ্ট। আর অন্যজন সবাক, যে কথা বলতে পারে। সেই কথা বলা ঈশ্বরকে নিয়ে স্বামীজির কাজ। স্বামীজি এই সবাক সচল ঈশ্বর বিগ্রহের দুঃখ বেদনায় অশ্রু বিসর্জন করতেন। তার সব কিছু উদ্যম এই সচল বিগ্রহকে কেন্দ্র করে। এই বিগ্রহের দুঃখ দূর করাই ছিল তার জীবনের ব্রত। তাহলে স্বামীজির জীবনের ব্রত যদি আমরা বলতে চাই, জানতে চাই, তাহলে এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না। স্বামীজির জীবনের ব্রত কি, এক কথায় প্রকাশ করতে হলে শুধু স্বামী লোকেশ্বরানন্দর কথায় নয়, স্বামীজির নিজের কথায় প্রকাশ করতে হলে আমরা বলবো শিব জ্ঞানে জীব সেবার মধ্য দিয়ে দরিদ্র, অজ্ঞ, পীড়িত মানুষদের দুঃখ দুর্দশা দূর করা। এই ছিল স্বামীজির জীবনের একমাত্র ব্রত। স্বামীজি ভারত প্রেমী ছিলেন, কিন্তু তা এজন্য নয় যে ভারত তার জন্মভূমি ছিল। তার পেট্রিয়টিজম, একটা পেট্রিয়টিজম বললেই স্বামীজির ক্ষেত্রে স্বামীজির যে বিখ্যাত সিরিজ অফ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া যে বইটা, সেই বইটায়
এই লেকচারটার শিরোনাম সম্ভবত, হ্যাঁ, সেই লেকচারেই এটা পাওয়া যায়। এটার শিরোনাম হচ্ছে মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। বিরাট দীর্ঘ লেকচার, ম্যাড্রাসে দেওয়া। সেই লেকচারের একদম শেষ দিকে, তখন তো স্বামীজির কথা যারা শুনতে আসছেন তাদের মধ্যে যুব সমাজের প্রতিনিধি প্রচুর প্রচুর। তারা বিপ্লবী অনেকে, তারা দেশের জন্য প্রাণ দিতে উদ্যত। স্বামীজির কথায় যেন তাদের ভেতরে সেই অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠছে, যার জন্য তারা দেশ মাতৃকার সেবায় বলি প্রদত্ত হচ্ছেন। আগের দিনই এই কথাটা আমরা বলছিলাম। তো সেইখানে একদম শেষ জায়গায় গিয়ে স্বামীজি পেট্রিয়টিজমকে ডিফাইন করছেন, যে কাকে দেশপ্রেম বলবো। এবং স্বামীজির দেশপ্রেম কোনো প্রেজুডিস থেকে উঠে আসেনি, যে আমি এদেশে জন্মেছি তাই আমার দেশ ভালো, তোমার দেশ খারাপ। ওই ছেলে খেলা নয়। আজকের দিনে যেটা আমরা খুব দেখি, ছেলে খেলার মতো দেশপ্রেম হতে পারে না। স্বামীজির দেশপ্রেম কেবলমাত্র ভারত তার জন্মভূমি বলে নয়, বিভিন্ন জায়গায়, বিশেষত ওই পাশ্চাত্য থেকে এদেশে ফিরে এসে তার প্রথম যে বক্তৃতা কলম্বোতে, সেই কলম্বোর বক্তৃতাতেই এক জায়গায় তিনি বলছেন যে ভারত আমার কাছে পুণ্যভূমি। এতদিন অবধি তার পুণ্যের কথা, পুণ্য অস্তিত্বের কথা জানতাম, এখন মনে মনে বিশ্বাস করি যে এই পুণ্যভূমি অপেক্ষা পুণ্যতর কোনো ভূমি এই পৃথিবীতে নেই আমার চোখে। কারণ ভারত ঋষিদের দেশ, যেখানে উচ্চতর ভাবনা, এই জাগতিক মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তু থেকে মনকে তুলে নিয়ে উচ্চতর দার্শনিক ভাবনা, জীবনকে সঠিক পথে চালিত করার ভাবনা ভাবা হয়েছে, ধারণ করা হয়েছে। তাই ভারত ঋষির দেশ, সেই সব মানুষের দেশ যারা সত্যের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন। এই সত্যের প্রতি নিষ্ঠা, সত্যনিষ্ঠ হওয়া, এটা কিন্তু ঠাকুরের কথাতেও, কথামৃতেও বারবার পাওয়া যায়। কলিতে সত্যের আঁট, সত্যকে আঁকড়ে থাকা মানে তার কোলে যেন থাকা। সত্য বচন ঈশ্বর লাভের দিকে নিয়ে যেতে পারে। ঠাকুর যে কতবার কতভাবে এই সত্যকে আঁকড়ে থাকার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। সেই স্বামীজির কাছেও খুব স্বাভাবিকভাবেই তাই, যে ভারত এমন এক দেশ, যেই দেশের আদর্শ হয়ে গেছে এমন, যে সত্যের জন্য যে দেশের মহান মানুষেরা, মনীষীরা, ঋষিরা সবকিছু ত্যাগ করতে পারে, সেই ত্যাগের দেশ, সেই আদর্শের দেশ ভারতবর্ষ। আজকে চারদিকে তাকালে হয়তো গরমিল অনেকটা আমরা পাই, তাই না? কি করা যাবে, সময়ের সাথে সাথে একটি দেশের, একটি মানুষের, একটি জাতির বহিরঙ্গ অনেকটা বদলে বদলে যায়, তাই না? আমার তো খুব মনে হয় বহিরঙ্গ বদলাতে থাকে, কিন্তু যে ভাব, যে ভাবনা, যে দর্শন শতাব্দীর পর শতাব্দী জুড়ে, যুগের পর যুগ জুড়ে সেই দেশে একসময় চর্চিত হয়েছে, একসময় তাকে ধারণ করা হয়েছে, সেই ভাব, সেই আদর্শই হয়ে ওঠে একটা দেশের অন্তরাত্মা। এবং সেই অন্তরাত্মা হয়তো বহুদিন ধরে আস্তে আস্তে বিস্মৃত হতে হতে এখন ধুলা ধূসরিত হয়ে ঢাকা পড়ে আছেন, সে কথা ঠিক। আমরা অনেক ক্ষেত্রেই চারদিকে তাকালে সেটা মনে হতে পারে, কিন্তু অন্তরাত্মার শূন্যতায় বিলীন হয়ে যাওয়া সম্ভব নয়। তিনি আছেন, তিনি ঢাকা পড়ে গেছেন হয়তো। এই আমাদের কাজ, তোমাদের কাজ, সেই অন্তরাত্মাকে আবার খুঁজে বার করা, আবার তাকে ঘষে মেজে এই দেশের উন্নতিকল্পে সবার সামনে নিয়ে আসা, তাকে প্রকট করা। এই দেশের অন্তরাত্মা হচ্ছে এই দেশের আদর্শ, সত্য, ত্যাগ, সেবা। আগের দিন দুটো কথা বলছিলাম, ত্যাগ আর সেবা, সেই সব এই দেশের অন্তরাত্মার অঙ্গ একদম। স্বামীজি ভারতকেই সত্য বলে সম্বোধন করেছিলেন।
বলেছিলেন ভারতের মৃত্যু হলে সত্যের মৃত্যু ঘটবে। ভারতের সঙ্গে সত্যকে স্বামীজি এমনভাবে ইকুয়েট করেছিলেন, এমনভাবে রিজেম্বলেন্স খুঁজে পেয়েছিলেন যে একটা অন্যটার পরিপূরক সমার্থক হয়ে উঠছে। যে উনি বলছেন ভারত যদি বিলুপ্ত হয় এই পৃথিবী থেকে, এই দেশ যদি মুছে যায়, তাহলে সত্যই হয়তো মুছে যাবে। এই দেশ মুছে যাওয়ার অর্থ কি? এই মানচিত্রের কথা বলছেন না উনি। ভারত মুছে যাওয়া মানে যে ভৌগোলিক মানচিত্র আমরা দেখি সেটার কথা শুধু নয়, কিন্তু ভারত মুছে যাওয়া মানে ভারতের দর্শন, ভারতের ভাবনা, ভারতের চিন্তা, ভারতের আধ্যাত্মিক যে অনুভূতির ঐতিহ্য, এই সমস্ত কিছু মুছে যাওয়া মানে সত্যই যেন পৃথিবী থেকে মুছে গেল। ধর্ম লোপ পাবে বলছেন। ধর্ম আবার কিন্তু আমাদের ঠিক উপায় ধর্ম কথাটাকে বুঝতে হবে, যে উপায় স্বামীজি বিভিন্ন সময় বলছেন। ধর্ম কথায় আমরা ঘুরে ফিরে আসবো, স্বামীজি নিয়ে যদি আমরা আলোচনা করতে থাকি বারবার এই ধর্ম কথা আহ, ফিরে ফিরে আসবে এবং ধর্মকে উনি রিডিফাইন করবেন। আহ, এক জায়গায় আহ, একটা চিঠিতে সম্ভবত স্বামীজি লিখছেন যে আহ, তখন আহ, কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব। তো চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রেখেও লাভ হচ্ছে না, অসংখ্য রোগী রাস্তায় বা এক একটা বস্তিতে এরকম পড়ে আছে, তাদের সেবা শুশ্রূষা করার কেউ নেই, যারা সুস্থ আছে এখনো পালাচ্ছে রীতিমতো। সেই জায়গায় অনেকে অনেক কিছু বলছে, এই করব সেই করব, এইভাবে সেবা করব। স্বামীজির গুরু ভাইরাই বা তাদের শিষ্যরাই বা ভক্তরাই। স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে সে তোমার ঝাড়ু দেওয়াই বলো আর প্লেগ নিবারণই বলো, সব কিছু হবে যদি তা ধর্ম মেনে হয়। এখানে ধর্ম বলতে কি তিনি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা বলছেন? এখানে ধর্ম বলতে স্বামীজির কাছে কি? এথিক্স। আমাদের কাছে এথিক্স কি? একটা কাজ যখন করতে যাচ্ছি, উদ্দেশ্য যেন ঠিক থাকে। আমি প্লেগ নিবারণ করেছি, আমি রাস্তা ঝাড় দিয়েছি, এই জন্য আমি কিছুটা ক্রেডিট কুড়িয়ে লোক মান্য হব, লোক আমায় মান্যগণ্য করবে, এই যদি আমার উদ্দেশ্য হয়, আমার কাজ দীর্ঘমেয়াদীভাবে সফল হবে না। প্রাথমিকভাবে হয়তো একটা সাফল্য দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে একটা কাজ তখনই সফল হবে যদি সেই কাজের ইন্টেনশন, উদ্দেশ্য ঠিক থাকে। ধর্ম মেনে হওয়া মানে কাজের উদ্দেশ্য ঠিক রাখা, এথিক্সটা ঠিক রাখা। আমি কি জন্য এই কাজটা করছি? আমি একটা হাসপাতাল খুলছি, সেটা কি জন্য? রোগীর সেবার জন্য, না হাসপাতালটা আমি খুলেছি এটা ফলাও করে বলার জন্য? যদি প্রথমটা হয়, ওয়েল অ্যান্ড গুড, সেটা ধর্ম মেনে হচ্ছে, এথিক্যাল। যদি দ্বিতীয়টা হয়, সেটা ধর্ম মেনে হচ্ছে না, সেখানে অধর্ম আছে। অধর্ম মানে আনএথিক্যাল। এই কারণে হাসপাতাল খোলা যায় না যে আমি হাসপাতাল খুলেছি, আমি বিরাট মান্যিগণ্যি করা লোক, আমাকে সবাই মেনে চলবে, বলবে ওই দেখো সেই লোকটা যাচ্ছে রাস্তা দিয়ে যে হাসপাতাল খুলেছে। সেটা হবে না, সেটা অধর্ম। সত্যের মৃত্যু ঘটবে, ধর্ম লোপ পাবে, সমস্ত উচ্চ চিন্তা মুছে যাবে। শুধু ভারতের জন্য, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমার খুব সুন্দর লাগে পড়তে, শুধু ভারতের জন্য ভারতের বেঁচে থাকার দরকার নয়, বিশ্বের জন্যে ভারতের বেঁচে থাকার দরকার। ভারত নিজেকে তো সার্ভ করবেই, কিন্তু ভারতের আদর্শ কি? ওই যে গতদিন বলছিলাম, বহুজন হিতায় বহুজন সুখায়। বহু মানে কি? ভারতের বাইরে আরো যারা আছেন, আরো যত দেশ আছে, সেই সবার হিতকল্পে, সবার সুখের জন্য, সুখ দেওয়ার জন্য সবাইকে ভারতকে বাঁচতে হবে। সেই তো ভারতের আদর্শ। অন্যের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে সেই আহ্বানে, সেই লড়াইতে ঝাঁপিয়ে পড়া এবং অন্যকে শান্তি দেওয়া, আনন্দ দেওয়া, সুখ দেওয়া, স্বাচ্ছন্দ্য দেওয়া, এই তো ভারতের উদ্দেশ্য, আদর্শ।
স্বামীজির আর যেসব কথা, তা কিন্তু সকল দেশের ও সকল যুগের জন্য। ভারত তার কাছে বহুভাবে ঋণী। ভারতের জাতীয়তার তিনিই ছিলেন প্রধান উন্মেষক, কিন্তু তার গৌণ পরিচয়। জাতীয়তা বললেই আজকের দিনে একটুখানি নাক সিটকানোর ব্যাপার চলে আসে। আমরা যারা আমাদের চারদিকে বিভিন্ন জাতীয়তাবাদী কমেন্ট ইত্যাদি দেখে থাকি, একটা প্রচন্ড ন্যারো, টক্সিক, ক্রুয়েল ন্যাশনালিজম আমরা যেটা দেখি। কিন্তু স্বামীজির জাতীয়তা সেরকম নয়, তার জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ সেরকম নয়। সেজন্য আমি আবার বলবো, প্লিজ তোমাদের যাদের কাছে বইটা আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, ওই মাই প্ল্যান অফ ক্যাম্পেইন যে বক্তৃতাটা, তার একদম শেষ অংশে, শেষ 2-2.5 পাতার মধ্যেই পাবে স্বামীজির ডেফিনেশন অফ পেট্রিয়টিজম। ওটা প্লিজ পড়ে নিও। আমি জানি না আমার এই আলোচনায় কবে সেই জায়গাটা আসতে পারবো, আসবো তো বটেই, কিন্তু তোমরা তার আগে পড়ে নিতে পারো ওই অংশটা। লোকেশ্বরানন্দজি বলছেন, কিন্তু তার গৌণ পরিচয়। তার আসল পরিচয়, তিনি মানব বন্ধু। তিনি ছিলেন সন্ন্যাসী। দেশ কালের ঊর্ধ্বে তার দৃষ্টি। দেশ কাল আমাদের বেঁধে রাখে একটা সময়, একটা পরিসরে। আর যিনি সত্যদ্রষ্টা, তিনি এই দেশকালের গণ্ডি পেরিয়ে চিরন্তনভাবে, শাশ্বতভাবে মানুষের যা প্রয়োজন তাকে দেখতে পান, তার কথা বুঝতে পারেন। দেশপ্রেম তাকে সংকীর্ণ করেনি। সব দেশই তার আপনার দেশ, সব মানুষই তার আপনার জন। এইখানে স্বামীজি হয়ে ওঠেন বিশ্বমানব, তাই না? স্বামীজি এখানে বিশ্বমানব হয়ে উঠছেন। সব দেশই তার আপনার দেশ, সব মানুষই তার আপনার জন। তাই অনেক কথাই তিনি বলে গেছেন যা সকল দেশের, সকল জাতির জন্য, যা সকল যুগের মানুষের কাজে লাগতে পারে। তার প্রকৃত কর্মজীবন শুরু হয় পাশ্চাত্য দেশে, আমেরিকায়। এবার সেই আমেরিকার ভবিষ্যৎ যে উজ্জ্বল, বিশেষত মেটেরিয়াল ওয়ার্ল্ডে, মেটেরিয়াল গেইনে, মেটেরিয়াল ভেঞ্চারে, সেটা স্বামীজি কিন্তু সেই দেশে থাকাকালীন, সেই দেশে গিয়েই বুঝেছিলেন, নিঃসন্দেহ ছিলেন সেই নিয়ে তিনি। আমেরিকার ধন সম্পদ, বাণিজ্য বুদ্ধি, তার যে ইনোভেটিভ আইডিয়াস, উদ্ভাবনী শক্তি, যন্ত্রশিল্প, তার কর্মকুশলতা। আগের দিনই বলছিলাম, আমেরিকানস বা ওয়েস্টার্নার্স ওয়ার ক্রাফটি অ্যাকর্ডিং টু স্বামীজি। আর অন্যদিকে উই ইন্ডিয়ান্স আর মাচ আইডিয়ালিস্টিক। আমাদের ভাব প্রবণ দেশ, আর ওদের কর্মপ্রবণ দেশ। এবং স্বামীজি এই ভাব এবং কর্ম, এই দুটোকে একসঙ্গে অ্যামালগামেট করতে চেয়েছিলেন, সিনথেসাইজ করতে চেয়েছিলেন। আচ্ছা, তার ধন সম্পদ, বাণিজ্য বুদ্ধি ইত্যাদি ব্যাপারে স্বামীজি সচেতন ছিলেন, এবং তিনি বুঝেছিলেন যে পাশ্চাত্য জাতির যে অভ্যুদয় সুনিশ্চিত, তাদের এই কর্মের প্রতি যে উৎসাহ, তাদের যে শ্রমের প্রতি উৎসাহ, শ্রমশীল মনোভাব, সেটা স্বামীজিকে মুগ্ধ করেছিল। সঙ্গে সঙ্গে স্বামীজি কি দেখেছিলেন? স্বামীজি দেখেছিলেন ভারতবর্ষের দারিদ্র্য, ভারতবর্ষের অজ্ঞতা, ভারতবর্ষের হীনমন্যতা, সব কিছুতে প্রচন্ড অলস এবং শিথিল ভাব। স্বামীজির একটা লেখা আমার যতদূর মনে পড়ছে, ভাববার কথা, সেখানেই কোথাও একটা, না ভাববার কথা না, হয়তো বর্তমান ভারত বা কোথাও হবে, আমি সোর্সটা, অরিজিনটা এক্ষুনি মনে করতে পারছি না, কিন্তু এই কথাটা, যে এক জায়গায় স্বামীজি বলছেন যে আমরা এত অলস, আমরা এত কুঁড়ে, যে সাত্ত্বিক হতে গেলে যেমন মানুষ হওয়া প্রয়োজন, তার কাছে ধারেও আমরা যেতে পারিনি। সাত্ত্বিক হতে গেলে যে ত্যাগের প্রয়োজন, যে সততার প্রয়োজন, আমাদের তার কণামাত্র নেই। আমরা সাত্ত্বিক নই, আমরা রাজসিকও নই,
রাজসিক মানে কর্মঠ, যে পরিশ্রমী মানুষ, যেরকম পাশ্চাত্য দেশের মানুষদের কথা তিনি বলছেন। আমরা কি, আমরা হচ্ছে তামসিক। তামসিক মানে আমরা অলস, আমরা কুঁড়ে, আমরা কেবলমাত্র পরনিন্দা পরচর্চা করে গা এলিয়ে কোথা থেকে একটুখানি সুবিধে নেওয়া যায়, কোথায় গেলে একটুখানি কাজটা সহজে হয়ে যায়, আমাকে একটু কম মাথা খাটাতে হয়, এই করে কাটিয়ে দিচ্ছি, আলসেমি করে। এবং আমরা বলছি যে এটা আসলে আলসেমি না, এটা হচ্ছে আমাদের উদাসীনতা। আমাদের জগতের জিনিসপত্রে বিশেষ লোভ টোভ নেই। আসলে লোভ করে সেটাকে পাওয়ার জন্য যেটুকু খাটনি করা প্রয়োজন, আমরা সেটুকু খাটতেও চাই না, আমরা এত অলস। স্বামীজি ভারতের এই একটা দ্বিচারিতা, হিপোক্রেসি এমন ভাবে ধরেছিলেন যে তিনি অনেকের চক্ষুশূল হয়ে উঠেছিলেন বলাই বাহুল্য। তো এই ভারতবর্ষের যে দারিদ্র, অজ্ঞতা, এই আলস্য, এই শিথিল ভাব, সমস্ত কিছু স্বামীজিকে খুব ব্যথিত করেছিল, খুব কষ্ট দিয়েছিল, যন্ত্রণা পেয়েছিলেন তিনি। এবং তিনি কি চেয়েছিলেন? ভারতবর্ষ যেন পাশ্চাত্য দেশের কর্মকুশলতা অর্জন করতে চেষ্টা করে। তিনি বলছেন ভারত তামসিক গুণে ডুবে আছে, আলস্যে ডুবে আছে, তার পক্ষে সাত্ত্বিক হওয়া ইজ লাইক এ হিউজ হিউজ জাম্প, কখনো সম্ভব নয়। সেই ছোটবেলার কথা, স্টেপ জাম্প করে অঙ্ক হয় না, অঙ্ক মেলে না শেষ অব্দি গিয়ে। ভারতবর্ষের পক্ষেও এত বড় স্টেপ জাম্প সম্ভব নয়। স্বামীজি বলছেন আগে ভারত রাজসিক গুণে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলুক, তারপর সাত্ত্বিক হবে। ভারতবর্ষের সাত্ত্বিক গুণ এখন দেশের যা অবস্থা, যেতে অনেক দেরি আছে। আগে ভারত রাজসিক হোক, ভারত কাজ করতে শিখুক, ভারত ভোগ করুক। মুখে বলছে ভারত আমরা ত্যাগী, আমরা ত্যাগী, আমরা ত্যাগ করি। স্বামীজি বলছেন আরে কিছু থাকলে তবে তো ত্যাগ করবে। তোমার পকেট ফাঁকা, তুমি নিজেই কিছু করতে পারো না, তুমি আবার কিসের ত্যাগী? আগে তুমি কিছু করো, তোমার কাছে সম্পদ আসুক, তুমি ভোগ করো, তোমার ভোগের সীমানা পেরোলে তুমি ত্যাগ করবে বাবা, তার আগে নয়। এই জিনিসটা স্বামীজি সাংঘাতিক ভাবে ধরেছিলেন ভারতবর্ষে, যে ওরকম মুখের কথায় আধ্যাত্মিক হওয়া যায় না। তিনি ভারতবর্ষকে এতটা ভালোবাসতেন বলেই কিন্তু ভারতবর্ষের এই সমালোচনাটাও করতেন। যেরকম ভারতবর্ষের মানুষদের মধ্যে তিনি আত্মশ্রদ্ধা ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তিনি কিন্তু আত্মসমীক্ষাকেও কখনো দূরে সরিয়ে রাখেননি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তুমি নিজের ভালো দিকটাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করবে, যেভাবে অ্যাকনলেজ করবে, নিজের খারাপ দিকটাকেও সমালোচনা করতে বা শুধরে নিতে কিন্তু ভুলো না। এটা একজন মানুষ থেকে একটা দেশ, একটা জাতি, সববার জন্য এটা ধ্রুব সত্য। আত্মশ্রদ্ধাও প্রয়োজন, আত্মসমীক্ষাও প্রয়োজন। এই দুয়ের মিলনেই একমাত্র একজন বড় মনের, উদার মনের মানুষ, একজন সঠিক মানুষ, যার মান এবং হুঁশ দুই আছে ঠাকুরের কথায়, সেই রকম মানুষের গড়ে ওঠা সম্ভব। আজ আবার আমরা এখানে থামি, বেশ কিছুটা এগোলাম আমরা। আবার এরকম আর একটা পর্বে আমরা এর পরের কিছুটা অংশ পড়বো, সেখানে আবার আলোচনাটা একটু অন্যরকম। আজকের আলোচনাটা আমাদের হয়ে রইল মূলত ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রতি স্বামীজির যে অকৃত্রিম ভালোবাসা, তাকে কেন্দ্র করে।